আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, এবছর তোমরা যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য আমি লেকচার গাইড থেকে যে স্পেশাল মডেল টেস্টগুলো আছে নিয়মিত সেগুলো সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে স্পেশাল মডেল টেস্ট 1 এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথম যে প্রশ্নটা আছে, একটা প্যাটার্ন দেয়া আছে, বলা হয়েছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কত। প্যাটার্ন বা তালিকা যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে এইটা -5, -8, -11, -14 এমন করে এই প্যাটার্নটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো এটা পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে প্যাটার্নটার মধ্যে কি মিল আছে, পার্থক্য কি আছে সেটা যদি আমরা প্রথমে খুঁজে বের করি। -5 তারপরে হচ্ছে -8, পাশাপাশি দুইটা পদের পার্থক্য বের করব। এখানে ঋণাত্মক পদ হওয়ার কারণে একটু হয়তো প্রবলেম হতে পারে। আমাদের পরবর্তী পদটা থেকে আগের পদটা বিয়োগ করতে হবে সবসময়। -8 পরের পদ, সেখান থেকে বিয়োগ করতে হবে -5। তো -5 বিয়োগ করতে গেলে তো মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তাহলে -8 + 5, তার মানে হচ্ছে -3। একইভাবে পরে -11 থেকে যদি -8 মাইনাস করো, সেক্ষেত্রেও দেখা যাবে যে -3 হয়। তো তার মানে এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে -3। আমরা এখানে এভাবে লিখে দেই যে এখানে -3, তারপর এখানেও -3, এখানেও -3, এভাবে করে প্রতি ক্ষেত্রে হচ্ছে পার্থক্য, পাশাপাশি দুইটা পদের পার্থক্য -3, এটা হচ্ছে পার্থক্য। আমরা একটু কথায় লিখি এরপর যে দেখা যাচ্ছে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য, পাশাপাশি দুইটি পদের পার্থক্য, দুইটি পদের পার্থক্য -3। সুতরাং তালিকার পরবর্তী সংখ্যাটি হবে, তালিকার পরবর্তী সংখ্যাটি হবে শেষ যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে -14, -14, এর সাথে যোগ করতে হবে আরো -3, পার্থক্য যেটা সেটা যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যাবে। তো -14, তার সাথে এখানে প্লাস মাইনাসের মাইনাস হয়ে যায় 3, -14, -3 একই রকম চিহ্ন থাকলে আমরা জানি যে সেই চিহ্ন দিয়ে তারপর যোগ করে দিতে হয় সংখ্যাগুলো। 14 আর 3 হচ্ছে 17, অর্থাৎ তালিকার পরবর্তী সংখ্যাটা হবে হচ্ছে -17। এরপর 2 নম্বর প্রশ্নটাতে আছে যে একজন কলা বিক্রেতা প্রতি ডজন কলা 75 টাকা দরে 2 ডজন কলা ক্রয় করে 180 টাকায় বিক্রি করলে তার কত লাভ বা ক্ষতি হবে। এখানে শতকরা হিসাব চাইনি, খুবই সহজ একটা প্রশ্ন। 75 টাকা দরে 2 ডজন কলা কিনেছে, 75 টাকা হচ্ছে দর, তার মানে প্রতি ডজনের হিসাব। সেই হিসাবে 2 ডজন কলার ক্রয় মূল্য কত সেটা প্রথমে বের করতে হবে। এরপর বিক্রয় মূল্য সবগুলো কলারই অর্থাৎ 2 ডজনেরই বিক্রয় মূল্য একসাথে দেওয়া আছে, সেটা হলো 180 টাকা। বের করতে হবে যে তার কত লাভ বা ক্ষতি হবে। তো 2 ডজন কলার ক্রয় মূল্য কত সেটা প্রথমে আমরা নির্ণয় করব। ইচ্ছা করলে 1 ডজনের ক্রয় মূল্য 75 টাকা, তারপরে 2 ডজনের হিসাব, মানে 2 লাইনে হিসাব করতে পারো। আমি সেটা 1 লাইনেই করে দিই যে 2 ডজন কলার ক্রয় মূল্য, 2 ডজন কলার ক্রয় মূল্য 75 টাকা দর, তার মানে 1 ডজনের দাম হচ্ছে 75 টাকা, 2 ডজনের দাম 75 এর সাথে 2 গুণ, 75 গুণ 2, 75 আর 2 গুণ করলে হয় 150 টাকা। 2 ডজন কলার ক্রয় মূল্য হচ্ছে 150 টাকা, আর বিক্রয় মূল্য দেয়া আছে 180 টাকা, সেটা একটু লিখে নেই।
বিক্রয় মূল্য, সেটা 2 ডজনেরই বিক্রয় মূল্য 180 টাকা। বিক্রয় মূল্য দেখা যাচ্ছে যে বেশি, অর্থাৎ কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করা হচ্ছে, তো তাহলে অবশ্যই লাভ হবে। তো সে লাভের পরিমাণটা এখন বের করতে হবে। সুতরাং লাভ হবে 180, বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে, বিয়োগ 150। সূত্র আকারে লিখতেও পারো, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য লিখে তারপরে সেগুলোর মান বসে হিসাব করতে পারো। তো আমার কাছে সেটা নিষ্প্রয়োজন মনে হয়। 180 থেকে 150 বিয়োগ করলে হয় 30 টাকা। তো এটাই হচ্ছে লাভের পরিমাণ। আনসার লেখার সময় লাভ কথাটা উল্লেখ করতে হবে যে তার 30 টাকা লাভ হয়েছে। শতকরা বের করতে বলে নাই, তার কত লাভ বা ক্ষতি হবে। হ্যাঁ, এখানে শতকরার কথা বলে নাই, তো তাহলে এটাই হচ্ছে আনসার। তবে যেহেতু প্রশ্নে লাভ বা ক্ষতি এরকম একটা মানে দুই রকম প্রশ্ন আছে যে লাভ নাকি ক্ষতি, সেটাও আসলে আমাদের উত্তরে একটা অংশে রাখতে হবে যে 30 টাকা লাভ। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, যেখানে বলা হয়েছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 20 সেন্টিমিটার এবং উচ্চতা 6 মিটার। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধারণ করবে? চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেয়া আছে, বের করতে হবে এটার ধারণ ক্ষমতা কত লিটার পানি ধারণ করবে। চৌবাচ্চার দৈর্ঘ্য দেয়া আছে 3 মিটার, প্রস্থ 20 সেন্টিমিটার দেয়া আছে, এককের দিকে খেয়াল রাখতে হবে। উচ্চতা দেয়া আছে 6 মিটার। দৈর্ঘ্য আর উচ্চতা দুইটা মিটার এককে দেয়া আছে, কিন্তু প্রস্থ দেয়া আছে হলো সেন্টিমিটার এককে। তো সেন্টিমিটার একক, এটাকে আমরা মিটার বানিয়ে নেব, সবগুলো যেন একরকম একক হয়। তো সেন্টিমিটারকে আমরা জানি যে 100 সেন্টিমিটারে 1 মিটার, 100 দিয়ে ভাগ করলে মিটার হয়ে যাবে, 20 ভাগ 100, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মিটার। 20 কে 100 দিয়ে ভাগ করলে 0.2 মিটার। আর উচ্চতা 6 মিটার, এটা তো মিটারই আছে। তো তাহলে আমরা জানি যে আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি গুণ করে দিই তাহলে আমরা চৌবাচ্চার আয়তন পাবো। সুতরাং চৌবাচ্চার আয়তন, চৌবাচ্চার আয়তন আমি নিচে লিখছি, সেটা 3 গুণ 0.2 আর হচ্ছে 6 গুণ করলে এটা ঘন মিটার হবে। এখানেই তোমরা একক লিখে দিতে পারো। 3 6 18, 18 আর 0.2, 18 দুগুণে 36, এক ঘর আগে দশমিক, তার মানে 3.6 ঘন মিটার। প্রশ্ন হচ্ছে যে কত লিটার পানি ধরবে, তাই না? চৌবাচ্চাটিটায় কত লিটার পানি ধারণ করবে, পানি ধারণ ক্ষমতা কত লিটার, লিটারের হিসাব বের করতে হবে। তো 3.6 ঘন মিটার, এটা হচ্ছে আয়তন। এখন এই এত ঘন মিটারের মধ্যে কতটুকু, কত লিটার পানি থাকবে নির্ণয় করতে হবে সেটা। এখন তার জন্য আমাদের একটা তথ্য জানতে হবে, সেটা হচ্ছে যে 1 ঘন মিটার আয়তনের মধ্যে পানি আটে বা পানি ধরে হচ্ছে 1000 লিটার। তো 1 ঘন মিটারে হচ্ছে 1000 লিটার, 3.6 ঘন মিটারে কত লিটার? 1 ঘন মিটারে, 1 ঘন মিটারে পানি ধরে 1000 লিটার। লিটার, তো আমরা যেই আয়তন বের করেছি 3.6 ঘন মিটারে পানি ধরে 1000 সাথে 3.6 গুণ করে দিতে হবে। 1000 গুণ 3.6 এত লিটার গুণ করলে 3.6, 3 6 দশমিকটা 3 ঘর ডান দিকে যাবে, 3 ঘর ডান দিকে গেলে 1 ঘর হচ্ছে 6, আরো 2টা শূন্য, তার মানে 3600 হবে এটা গুণ করলে। অর্থাৎ ওই চৌবাচ্চাতে 3600 লিটার পানি ধরবে। তো এটা ছিল 3 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্নটা বীজগণিতের অংশ থেকে। আমি এখানে প্রশ্নটা যে মানটা দেওয়া আছে সেটা ইতিমধ্যেই তুলে রেখেছি। দেওয়া আছে যে x - 1/x হচ্ছে 2
√3, আর মান বের করতে হবে হচ্ছে যে x⁴ প্লাস 1/x⁴। এটা মান কত? x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করতে হবে। তো x এর উপর 4 পাওয়ার আনতে হবে। তো এটাকে যদি আমরা প্রথমে একবার স্কয়ার করি তাহলে x এর উপর স্কয়ার আসবে। স্কয়ারের যদি আরো একবার স্কয়ার করি তাহলে 4 পাওয়ার চলে আসবে। তো অর্থাৎ যে মানটা দেয়া আছে সেখান থেকে আমরা হিসাব শুরু করব। দুইবার স্কয়ার করতে হবে এটা। তো প্রথমে যদি একবার স্কয়ার করি x মাইনাস 1/x, দুই পাশে স্কয়ার দিয়ে দিই। স্কয়ার করতে গেলে তো দুই পাশেই করতে হবে, তা না হলে তো মান পরিবর্তন হয়ে যাবে। তো এই লাইনে বর্গ করলাম, স্কয়ার করলাম। এখানে একটু সাইড নোট দিয়ে দিলে ভালো হয় যে উভয় পক্ষে বর্গ করে। বর্গ করলে a মাইনাস b হোল স্কয়ার, সূত্রানুসারে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 1/x হোল স্কয়ার, 1/x হোল স্কয়ার করলে 1 এর স্কয়ার করলে 1ই হয়, আর x এর স্কয়ার করলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 2√3 স্কয়ার করলে 2 এর স্কয়ার করলে হচ্ছে 4, আর √3 স্কয়ার করলে স্কয়ার রুট কেটে শুধু 3 হবে। 4 ইনটু 3, 3 4 12। এবার এখানে তো x কাটা যাবে, -2 থাকবে। -2টাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে 12 এর সাথে যোগ হয়ে যাবে। x² প্লাস 1/x² ইকুয়াল টু 12 আর 2 হচ্ছে 14। একবার বর্গ করে আমরা এই পর্যন্ত এসেছি। এবার দ্বিতীয়বার আরো একবার বর্গ করব। x² প্লাস 1/x² হোল স্কয়ার, ডান পাশে 14 এর স্কয়ার। 14 এখানে ব্র্যাকেট দেওয়াটা জরুরি না, কারণ 14 তো একটা সংখ্যা। যদি একাধিক সংখ্যা হতো সেই ক্ষেত্রে হচ্ছে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেয়া লাগতো, কারণ তা না হলে স্কয়ার দিলে শুধু একটা সংখ্যার উপর স্কয়ারটা বোঝাতো। তো ইচ্ছা করলে এই লাইনেও আমরা স্কয়ারটা দিয়ে দিতে পারতাম। তো এখন এটা স্কয়ার যদি হিসাবটুকু করে দিই তাহলে হচ্ছে যে মানটা বের করতে বলা হয়েছে সেটা পেয়ে যাব। আমি উপরের অংশটুকু আবার মুছে দিলাম। এখান থেকে দেখো a প্লাস b হোল স্কয়ার। এখন x স্কয়ারটাকে আমরা a ধরে নিচ্ছি, আর 1/x² এটা হচ্ছে b। তাহলে সূত্র মতে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b। এই হিসাবগুলো অবশ্য যদি তোমরা দক্ষ হয়ে থাকো যথেষ্ট, তাহলে একটু শর্ট করতে পারো। আমি সবার বোঝার সুবিধার্থে একটু ভেঙে চুরে হিসাবটা করছি ধীরে সুস্থে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 14 স্কয়ার। 14 এর স্কয়ার করলে 196 হয়। আমার ডান দিকে একটু জায়গা কম বলে আমি এটা নিচে লিখলাম, তোমরা এটা এক লাইনেই করবে। x স্কয়ারের উপর স্কয়ার করলে পাওয়ারের উপর পাওয়ার দিলে এখানে একটু কনফিউশন তৈরি হয়, কখন স্কয়ার কখন হচ্ছে পাওয়ারটা গুণ করতে হয়, কখন যোগ করতে হয়। তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে তখন আসলে পাওয়ার গুলো গুণ করে দিতে হয়, আর যোগ করতে হবে কখন, যখন একই সংখ্যা গুণ করা হয় তখন সেগুলোর পাওয়ার গুলো যোগ হয়। তো এই কনফিউশনটা যেন না হয় সেই জন্য বিষয়টা ভালো করে মাথায় রাখতে হবে। এটা x⁴ প্লাস এখানে তো ওই যে x² কেটে 2 থাকবে শুধু, প্লাস 2টাকে আমরা ওই পাশে নিয়ে যাব। এদিকে তাহলে 1/x⁴, এই যে এটা 1/x⁴ হয় ইকুয়াল টু এই 2টা ডান পাশে গিয়ে 196 থেকে একবারে বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করলে 194। তো আমাদের এই অংশটুকুর মান বের করতে বলেছে, তো সেটার মান আমরা পেয়েছি হলো 194। তো এটা গেল 4 নম্বর প্রশ্নের সমাধান। এই মডেল টেস্টের প্রশ্নগুলো আসলে বেশ সহজ দিয়েছে। এত সহজ প্রশ্ন আশা করছি যে আসবে না, আর যদি আসে তাহলে তো খুবই ভালো। অবশ্য সেটা সবার জন্যই ভালো। কম্পিটিটিভ এক্সাম ভালো হলে সেটা সবার জন্যই ভালো, সবাই ভালো করবে, সেখানেও কম্পিটিশন করতে হবে। আর যদি খারাপ হয় তো সেটাও সবার জন্যই খারাপ, সেখানেও কম্পিটিশনটা সমানই হবে। তো 5 নম্বর প্রশ্ন, p² - q² ডিভাইডেড বাই p প্লাস q, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হয়েছে। প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে, p² - q² ডিভাইডেড বাই p প্লাস q। তো প্রথমে হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। নিচের অংশে অবশ্য বিশ্লেষণ করার কিছুই নাই, p প্লাস q যেটা আছে সেটাই। উপরে p² - q², এটাকে
সূত্র দিয়ে ভেঙে আমরা লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে অপর নিচ থেকে যে পি প্লাস কিউ এই রাশিটা আমরা কেটে দিতে পারি, অবশিষ্ট থাকবে পি মাইনাস কিউ। নিচে কিছুই থাকে না, নিচে অবশ্যই একটা 1 থাকে, নিচের 1 এর তো কোনো মূল্য নেই, অর্থাৎ 5 নম্বরের আনসার হচ্ছে পি মাইনাস কিউ। দেখতে পাচ্ছ যে খুবই সহজ প্রশ্ন। তার থেকে সহজ হচ্ছে 6 নম্বর প্রশ্নটা। 6 নম্বর প্রশ্নে একটা সমীকরণ দেওয়া আছে, বলা হয়েছে সমীকরণটির চলক কয়টি ও ঘাত কত। সমীকরণটা হচ্ছে এই যে এটা x প্লাস 2y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। বলা হয়েছে সমীকরণটির চলক কয়টা। চলক মানে যে অজানা অক্ষর প্রতীক যেগুলো, সেগুলো হচ্ছে চলক। তো এখানে x আর y দুইটা চলক আছে। আর ঘাত মানে হচ্ছে যে সর্বোচ্চ পাওয়ার বা সূচক কত, সেটা হচ্ছে ঘাত। তো এখানে কোন চলকের ঘাত আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ পাওয়ার না থাকা মানে তো 1 পাওয়ার আছে, সূচক 1 আছে, x বা y সবগুলোর উপরই 1 পাওয়ার করে আছে। তো এখানে একটা পদে 1 পাওয়ারের বেশি আর কোথাও নেই, অর্থাৎ এই সমীকরণটার ঘাত হচ্ছে 1। তো আমরা এখানে জাস্ট একটু কথা দিয়ে লিখে দিব, আমি আর লিখছি না, সেটা মুখে বলে দেই যে তোমরা লিখবে যে সমীকরণটির চলক হচ্ছে দুইটি, যথা x ও y, এবং সমীকরণটির ঘাত 1। ব্যাস, শুধু এটুকু লিখে দিলেই এখানে 2 মার্ক পাওয়া যাবে যদি বৃত্তি পরীক্ষায় এরকম প্রশ্ন থাকে। এবার 7 নম্বর প্রশ্নে একটা সেট দেয়া আছে, যেটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা আছে। বলা হয়েছে যে এ সেটের উপাদান সমূহ উপসেট সমূহ নির্ণয় করো। উপসেট নির্ণয় করতে হবে। এ সেটটা সেট গঠন পদ্ধতিতে এইভাবে দেয়া আছে। আমরা যদি এটাকে প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, বলা হয়েছে যে x belongs to n such as x less than or equal to 5 এবং x হচ্ছে মৌলিক সংখ্যা। 5 এর থেকে ছোট বা সমান যেগুলো ন্যাচারাল নাম্বার এবং মৌলিক সংখ্যা, সেগুলো হচ্ছে এই সেটের উপাদান। তো 5 এর যে ছোট প্রথম যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 2। 1 কিন্তু মৌলিক সংখ্যা না, ভুল করা যাবে না সেটা। 1 হচ্ছে বিশেষ একটা সংখ্যা, মৌলিকও না যৌগিকও না। তো প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরে 3, তারপরে 5 নিজেও হবে, 4 তো হবে না কারণ 4 হচ্ছে যৌগিক সংখ্যা। তো 2, 3, 5 এই কয়টাই হবে, 3টা। আমাদের বলা হয়েছে যে এই সেটের উপসেট কয়টা। 3টা যদি উপাদান হয় কোন একটা সেটের, তাহলে উপসেট কয়টা হবে সেটা বোঝার তো একটা উপায় আছে। 2 টু দ্য পাওয়ার n সূত্র। 2 টু দ্য পাওয়ার n, n মানে হচ্ছে যে এখানে কয়টা উপাদান, সেটা হলো 3টা। তো 2 এর উপরে 3 পাওয়ার যদি দেই তাহলে পাওয়া যাবে হচ্ছে 8, অর্থাৎ এই সেটের উপসেট হবে হচ্ছে 8টা। এখন সেই উপসেট কয়টা সেটা আমাদের অবশ্য বের করতে বলে নেই, কিন্তু উপসেট সবগুলো লিখেছি কিনা সেটা বোঝার জন্য এই কথাটুকু বললাম, সূত্রটা জানা দরকার। তো এ সেটের উপসেট সমূহ 8টা উপসেট হবে, সেটা আমরা প্রথমেই হিসাব করলাম। এ সেটের উপসেট সমূহ, উপসেট সমূহ সেগুলো আমি নিচে লিখি। প্রথমত একটা করে যদি উপাদান নেই, শুধু 2 এটা একটা উপসেট, শুধু 3, আবার 5, একটা করে উপাদান নিয়ে এক একটা উপসেট, 3টা উপসেট পেলাম। এবারে 2টা করে দেখা যাক কয়টা উপসেট হয়। একটা হবে 2, 3, 2, 3, 2 এর সাথে আবার 5 নিয়ে আরেকটা হবে, ও দুঃখিত, ফার্স্ট ব্র্যাকেট না, সেকেন্ড ব্র্যাকেট। সেট অবশ্যই সেটের উপাদানগুলো সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে। 2, 3, তারপরে 2, 5 নিচে লিখি, 2, 5, 3, 5 হবে একটা। 2টা করে উপাদান নিয়ে এই কয়টাই হবে, 3টা। আর প্রত্যেকটা সেট তার নিজের একটা উপসেট, অর্থাৎ 2, 3, 5, 2, 3, 5 এটা একটা উপসেট। কিন্তু যদি প্রকৃত উপসেট বলতো তাহলে কিন্তু এটা হতো না। আর হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট প্রত্যেকটা সেটেরই উপসেট। তো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা উপসেট। যেমনটা প্রথমে বলেছিলাম যে এই সেটের উপসেট সংখ্যা হচ্ছে 8টা হবে, তো 8টা হয়েছে, তাহলে আমাদের হিসাব ঠিকই আছে। যদি এটা পাওয়ার সেট নির্ণয় করতে বলতো, অবশ্য পাওয়ার সেট নাই তোমাদের ক্লাসে মনে হয়,
তারপরে যদি দিয়ে দেয় এক্সট্রা কিছু দিতেও পারে, বৃত্তি পরীক্ষার ব্যাপার। পাওয়ার সেট মানে হচ্ছে একটা সেটের পাওয়ার সেট বা শক্তি সেট, বাংলাতে ইংলিশে এই যে এইভাবে এ সেটের পাওয়ার সেট, এটাকে এইভাবে করে প্রকাশ করা হয়, পি অফ এ, অর্থাৎ পাওয়ার অফ এ, এ সেটের পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করতে যদি বলে, তো সেটা এই জিনিসটাই, শুধু এই সবগুলো উপসেট নিয়ে যদি আমরা একটা বৃহত্তর সেট গঠন করি, অর্থাৎ সবগুলো মিলে যদি বাইরে একটা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে সেটাই হবে হচ্ছে এ সেটের পাওয়ার সেট বা শক্তি সেট। তো বুঝলেই তো যে পাওয়ার সেটটা আসলে এই সবগুলো উপসেটের সেট। তো বিষয়টা মাথায় রাখলে আশা করি কাজে লাগবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ৮ নম্বর, সেখানে আছে যে সামান্তরিকের দুইটি বৈশিষ্ট্য লিখো। খুবই সহজ একটা প্রশ্ন। সামান্তরিক, আমরা জানি যে সামান্তরিক হচ্ছে যে এইরকম আকৃতি, এরকম একটা চতুর্ভুজ। আমি জাস্ট এঁকেছি, এটা আঁকতে বলে নাই, বৈশিষ্ট্য বোঝানোর জন্য এঁকেছি। আমরা তো জানি যে সামান্তরিকের হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। বিপরীত বাহু সমান সমান্তরাল হলে এখানে তো কোণের কোনো বাধ্যবাধকতা নেই, তো যার কারণে কোণগুলো কিন্তু সমকোণ হতেও পারে, আয়তক্ষেত্র সেটাও কিন্তু সামান্তরিক, আর নাও হতে পারে। আর যদি না হয়, বেশিরভাগ মানে তো না হলেই সেটা সামান্তরিক বলি আমরা। তো এই ক্ষেত্রে দেখো যে কর্ণ যদি আঁকা হয়, ধরো এইদিকে একটা কর্ণ আঁকলাম, এদিকে একটা কর্ণ, এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে কর্ণ দুইটা সমান না, কিন্তু কর্ণ দুইটা কিন্তু পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে, প্রত্যেকটা কর্ণ অন্য কর্ণটাকে সমান দুই ভাগে ভাগ করে। তো অনেক বৈশিষ্ট্য আছে সামান্তরিকের। প্রথমত যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তারপরে কর্ণের কথা বললাম যে দুইটা কর্ণ পরস্পর সমান নয়, তারপরে হচ্ছে যে কর্ণদ্বয় পরস্পরকে সম দ্বিখণ্ডিত করে। এরপর আরো বৈশিষ্ট্য লিখতে পারো, এতগুলো লিখতে হবে না, যদি দুইটা লেখার কথা বলে তাহলে দুইটাই লিখবা, আমি জাস্ট বলছি এগুলো। এই যে এই কোণ আর এই পাশের কোণটা, অর্থাৎ বিপরীত কোণ, সেই দুটা কোণ সামান্তরিকের, সেগুলো কিন্তু সমান। আবার একইভাবে এই কোণ অর্থাৎ সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান পরস্পর। আবার সামান্তরিকের সন্নিহিত কোণ, এইটা আর এটা, এই দুইটা কোণ হচ্ছে সন্নিহিত কোণ, অথবা এই দুইটা এরকম, মানে পরপর একই বাহু সংলগ্ন যে দুইটা করে কোণ আছে সেগুলো হচ্ছে সামান্তরিকের সন্নিহিত কোণ, তাদের সমষ্টি 180 ডিগ্রি। এরকম অনেক বৈশিষ্ট্য, অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বললাম। পরের প্রশ্নে যাই, ৯ নম্বর, সেখানে বলা হয়েছে যে প্রত্যেক জ্যা বৃত্তকে কয়টা চাপে বিভক্ত করে চিত্র এঁকে দেখাও। প্রত্যেক জ্যা একটা বৃত্ত আমি এখানে আঁকার চেষ্টা করেছি, কতটুকু বৃত্ত হয়েছে সেটা বিবেচনার ভার তোমাদের উপরেই থাকলো। বৃত্ত বলা হয়েছে যে প্রত্যেকটা জ্যা বৃত্তকে কয়টা চাপে বিভক্ত করে। জ্যা মানে হচ্ছে বৃত্তের পরিধির উপরকার যে কোনো দুইটা বিন্দু সংযুক্ত করলে যে রেখাটা পাওয়া যায়। ধরো এই যে আমি একটা জ্যা এঁকে দিলাম, আঁকলে বৃত্তটা যে এই যে এই পাশে একটা অংশ আর এই পাশে আরেকটা অংশ, দুইটা অংশে বিভক্ত হয়েছে। তার মানে একটা জ্যা হচ্ছে প্রত্যেকটা বৃত্তকে দুই ভাগে দুইটা চাপে বিভক্ত করে। এই চাপগুলোর নামও তোমরা লিখে দিবে। এই যে যেই চাপটা ছোট চাপ সেটা হচ্ছে উপচাপ, উপচাপ। আর যেই চাপটা বড় চাপ সেটার নাম হচ্ছে অধিচাপ, অধিচাপ। তো প্রশ্নটার উত্তর পেয়েছো আশা করি। আমি যদি এখানে সাজিয়ে গুছিয়ে লিখি নাই, যেমন প্রশ্ন আছে সেভাবে তোমাদের সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। ১০ নম্বর, কতগুলো সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে হবে। তো সংখ্যার গড় নির্ণয় করতে গেলে সবগুলো সংখ্যা যোগ করে, এখানে হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭টা সংখ্যা দেখতে পাচ্ছি, অর্থাৎ উপাত্ত সংখ্যা বা মোট সংখ্যার সংখ্যা হচ্ছে ৭টা। ৭ দিয়ে যোগফলকে যদি ভাগ করে দিই তাহলেই গড় পাওয়া যাবে। সংখ্যাগুলোর সমষ্টি লিখতে পারি। প্রথমে আমরা সমষ্টি বের করে নিই। সংখ্যাগুলোর সমষ্টি, সমষ্টি বা যোগফল একই কথা। তো সেটা হবে হচ্ছে এগুলো সব যোগ করে, যোগ আকারে লিখতেও পারো, আমি আর সেটা লিখছি না, সরাসরি যোগ করে দেই। ৬ যোগ ১১ যোগ ১২ যোগ ৭ যোগ ১৯ ১৫ আর হচ্ছে ১৪, যোগ করে পেলাম ৮৪। যোগফল হচ্ছে ৮৪, আর সংখ্যা হচ্ছে ৭টা। উপাত্ত সংখ্যা লিখতে পারো বা রাশির সংখ্যা লিখতে পারো, রাশির সংখ্যা, রাশির সংখ্যা সেটা হচ্ছে ৭। তাহলে গড়
সূত্র আকারে লিখতে পারো, যে সংখ্যাগুলোর সমষ্টি ভাগ রাশির সংখ্যার মতো করে লিখতে পারো। আমি সূত্র লিখছি না, আমি মানে যতটুকু করছি তার সাথে কিছু মুখেও মানে অঙ্কের কিছুটা মুখেও করছি। বিষয়টা খেয়াল রাখতে হবে, মানে শুধু এই বোর্ডের দিকে খেয়াল করলেই হবে না, সাথে সাথে আমার মুখের কথাটাও শুনতে হবে। গড় 84 ভাগ 7। একটা অঙ্ক একটু বড় করেও করা যায়, আবার ছোট করে করা যায়, সেটা ডিপেন্ড করে হচ্ছে যে তুমি কতটুকু ফাস্ট লিখতে পারো, কতখানি ডেকোরেশন করে অঙ্কটা তুমি করতে চাও, এইসব বিষয়ের উপর। 7 84 মধ্যে 12 বার যায়, 7 12 84। তো তার মানে এই যে প্রদত্ত সংখ্যা যেগুলো দেওয়া ছিল সেগুলোর গড় হচ্ছে 12। তো এই 10টাই থাকার কথা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মডেল টেস্ট 1, স্পেশাল মডেল টেস্ট 1। সেখানে এই 10টা প্রশ্ন ছিল, বেশ সহজ প্রশ্ন ছিল। তো সেগুলোর সমাধান দেখা হলো। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।